শুনুন, আপনি কি শুনতে পাচ্ছেন? সেই নিস্তব্ধতা ঝড়ের আগের শান্ত বাতাস নয়, এটি হলো সেই মুহূর্তের নীরবতা যখন একটি দড়ির উপর দাঁড়িয়ে থাকা একজন মানুষ নিচে তাকায় এবং বুঝতে পারে যে আর ফেরার কোনো পথ নেই। 1962 সাল, অক্টোবর মাস। পৃথিবী তখন এমন এক প্রান্তে দাঁড়িয়েছিল যা আজকের দিনে বসে কল্পনা করাও কঠিন। আমরা আজ ইতিহাস পড়ি, আমরা জানি যে আমরা বেঁচে আছি, কিন্তু সেই দিনগুলোতে, সেই 13টি দিনে কেউ জানত না যে আগামীকালের সূর্য আদৌ উঠবে কিনা। এটি কোনো সিনেমার দৃশ্য ছিল না, কোনো বিশেষ প্রভাব বা কাল্পনিক গল্প ছিল না। এটি ছিল রক্ত মাংসের মানুষের তৈরি এক ভয়ানক বাস্তবতা, যেখানে মাত্র কয়েকটি ভুল সিদ্ধান্ত, মাত্র কয়েকটি আবেগের বিস্ফোরণ এবং সামান্য ভুল বোঝাবুঝি আমাদের চেনা এই নীল গ্রহটিকে ধুলোয় মিশিয়ে দিতে পারত। আমরা আজ কথা বলবো সেই সময়টি নিয়ে, যখন মানুষের হাতে উঠে এসেছিল ঈশ্বরের আগুন এবং মানুষ সিদ্ধান্ত নিতে পারছিল না যে সে সেই আগুন দিয়ে ঘর উষ্ণ করবে নাকি পুরো সভ্যতাকে পুড়িয়ে ছাই করে দেবে। আসুন আমরা ফিরে যাই সেই সময়, 1962। শীতল যুদ্ধ বা কোল্ড ওয়ার তখন আর কেবল রাজনৈতিক বক্তৃতার বিষয় নয়, এটি তখন প্রতিটি মানুষের শ্বাসপ্রশ্বাসে মিশে আছে। একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। দুটি ভিন্ন মতবাদ, দুটি ভিন্ন জীবন ব্যবস্থা এবং দুটি বিশাল অস্ত্রভাণ্ডার একে অপরের দিকে তাক করা। ওয়াশিংটন এবং মস্কো, দুই রাজধানীর মধ্যে হাজার হাজার মাইলের দূরত্ব, কিন্তু তাদের পারমাণবিক মিসাইলগুলোর কারণে সেই দূরত্ব তখন শূন্যে নেমে এসেছে। ভয় তখন আর কোনো বিমূর্ত ধারণা নয়, ভয় তখন একটি দৈনন্দিন সঙ্গী। আমেরিকার স্কুলগুলোতে শিশুরা শিখছে কিভাবে সাইরেন বাজলে ডেস্কের নিচে লুকাতে হয়, আর রাশিয়ার মানুষ ভাবছে তাদের আকাশ কখন আগুনের বৃষ্টি ঝরাবে। এই প্রেক্ষাপটেই আমাদের গল্প শুরু হয়, যেখানে পৃথিবী ভাগ হয়ে আছে দুই মেরুতে, আর মাঝখানে ঝুলে আছে মানবতার ভাগ্য। কিউবা, ফ্লোরিডার উপকূল থেকে মাত্র 90 মাইল দূরে একটি ছোট দ্বীপরাষ্ট্র। মানচিত্রের দিকে তাকালে এটিকে মনে হয় আমেরিকার পায়ের কাছে পড়ে থাকা এক টুকরো পাথর, কিন্তু 1962 সালে এই ছোট দ্বীপটি হয়ে উঠল পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্থান। ফিদেল কাস্ত্রোর নেতৃত্বে কিউবা তখন বিপ্লবের আগুনে জ্বলছে এবং তারা হাত মিলিয়েছে সোভিয়েত ইউনিয়নের সাথে। আমেরিকার জন্য এটি ছিল নিজের উঠোনে শত্রুর নিঃশ্বাস অনুভব করার মতো, কিন্তু কেউ কল্পনাও করেনি যে এই বন্ধুত্ব কত দূর গড়াতে পারে। 14 অক্টোবর 1962, রবিবার, একটি আমেরিকান U-2 গুপ্তচর বিমান কিউবার আকাশের ওপর দিয়ে উড়ে যায়। নিচে ঘন জঙ্গল আর আখের ক্ষেত, কিন্তু সেই বিমানের ক্যামেরায় যা ধরা পড়ে তা ওয়াশিংটনের ক্ষমতাধর ব্যক্তিদের রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। ছবির ফ্রেমে ফুটে ওঠে এমন কিছু স্থাপনা যা কোনো সাধারণ সামরিক ঘাঁটি নয়। ওগুলো ছিল ব্যালিস্টিক মিসাইলের উৎক্ষেপণ মঞ্চ, এবং সেগুলো সাধারণ কোনো মিসাইল নয়, ওগুলো ছিল পারমাণবিক বোমা বহনকারী সোভিয়েত মিসাইল, যা মাত্র কয়েক মিনিটের মধ্যে আমেরিকার যে কোনো শহরে হাতহাতে সক্ষম। 16 অক্টোবর সকালে যখন এই ছবিগুলো প্রেসিডেন্ট জন এফ কেনেডির ডেস্কে পৌঁছায়, তখন হোয়াইট হাউসের ভেতরের বাতাস ভারী হয়ে ওঠে। কেনেডি তখন তরুণ প্রেসিডেন্ট, তার কাঁধে বিশাল দায়িত্ব। তার সামনে বসে আছেন তার উপদেষ্টারা, সামরিক জেনারেলরা এবং গোয়েন্দা সংস্থার প্রধানরা। তাদের হাতে থাকা তথ্যগুলো ছিল পরিষ্কার। সোভিয়েত নেতা নিকিতা ক্রুশ্চেভ গোপনে কিউবায় পারমাণবিক অস্ত্র মোতায়েন করছেন। এটি কেবল একটি সামরিক কৌশল ছিল না, এটি ছিল শক্তির ভারসাম্যের এক বিশাল পরিবর্তন। জেনারেলরা চাইলেন তাৎক্ষণিক আক্রমণ। তারা বললেন বোমা মেরে কিউবাকে মানচিত্র থেকে মুছে ফেলা হোক। তাদের যুক্তি ছিল সরল, শত্রুকে সুযোগ দেওয়া মানে নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। কিন্তু কেনেডি জানতেন একটি ভুল পদক্ষেপ মানেই তৃতীয় বিশ্বযুদ্ধ, আর তৃতীয় বিশ্বযুদ্ধ মানে কোনো বিজয়ীর উল্লাস নয়, বরং মানবজাতির সমাপ্তি। তিনি সময় নিলেন, তিনি ভাবলেন। ঘরের ভেতরে তখন সিগারেটের ধোঁয়া আর উত্তেজনার পারদ সমান তালে বাড়ছে। এক্সকম বা এক্সিকিউটিভ কমিটির সেই গোপন বৈঠকগুলোতে যে আলোচনা হচ্ছিল তা ছিল জীবন ও মৃত্যুর জুয়া খেলা। বাইরের পৃথিবী তখনও কিছুই জানে না। আমেরিকার সাধারণ মানুষ তাদের দৈনন্দিন কাজে ব্যস্ত। তারা অফিসে যাচ্ছে, বাজার করছে, টেলিভিশনে খবর দেখছে। তারা জানে না যে তাদের নির্বাচিত নেতারা এমন একটি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছেন যা তাদের সন্তানদের ভবিষ্যৎ চিরতরে বদলে দিতে পারে।
কেনেডি সিদ্ধান্ত নিলেন অবরোধের। তিনি এটিকে বললেন কোয়ারেন্টাইন বা সঙ্গনিরোধ, কারণ অবরোধ শব্দটি আন্তর্জাতিক আইনে যুদ্ধের ঘোষণা হিসেবে গণ্য হতো। 22শে অক্টোবর কেনেডি জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন। তার সেই গম্ভীর কণ্ঠস্বর, চোখের নিচের কালো দাগ এবং স্থির দৃষ্টি সব মিলিয়ে তিনি বিশ্বকে জানিয়ে দিলেন যে কিউবায় সোভিয়েত মিসাইল পাওয়া গেছে এবং আমেরিকা কোনোভাবেই এটি মেনে নেবে না। তিনি ঘোষণা করলেন যে কিউবার চারপাশে একটি নৌ বেষ্টনী তৈরি করা হবে এবং কোনো সোভিয়েত জাহাজ যদি সেই বেষ্টনী অতিক্রম করার চেষ্টা করে তবে সেটিকে বাধা দেওয়া হবে। সেই রাতে সারা পৃথিবী দম বন্ধ করে অপেক্ষা করছিল মস্কো কী জবাব দেবে। ক্রুশ্চেভ কি পিছু হটবেন নাকি তিনি তার জাহাজগুলোকে এগিয়ে যাওয়ার নির্দেশ দেবেন। এর পরের দিনগুলো ছিল স্নায়ুর চূড়ান্ত পরীক্ষার সময়। আটলান্টিক মহাসাগরের বুকে তখন এক অদ্ভুত দৃশ্য। একদিকে আমেরিকার বিশাল যুদ্ধজাহাজগুলো তাদের কামান তাক করে দাঁড়িয়ে আছে, আর অন্যদিকে দিগন্তরেখায় দেখা যাচ্ছে সোভিয়েত জাহাজগুলোর ধোঁয়া। তারা এগিয়ে আসছে, প্রতি মুহূর্তে দূরত্ব কমছে। 25শে অক্টোবর জাতিসংঘে আমেরিকার রাষ্ট্রদূত আদলাই স্টিভেনসন সোভিয়েত প্রতিনিধি ভ্যালেরিয়ান জোকিনকে সরাসরি চ্যালেঞ্জ জানালেন। তিনি প্রশ্ন করলেন, আপনারা কি কিউবায় মিসাইল রেখেছেন, হ্যাঁ কি না? জোকিন উত্তর দিতে চাইলেন না। তিনি বললেন, আমি এখানে কোনো মার্কিন আদালতে জেরা দিতে আসিনি। স্টিভেনসন তখন সেই বিখ্যাত ছবিগুলো তুলে ধরলেন সবার সামনে। পুরো বিশ্ব দেখল প্রমাণ। কিন্তু কূটনৈতিক লড়াই এক জিনিস, আর সমুদ্রের বুকে মুখোমুখি দাঁড়িয়ে থাকা দুটি পারমাণবিক শক্তিধর নৌবাহিনীর লড়াই সম্পূর্ণ অন্য জিনিস। পেন্টাগনে তখন সামরিক কর্মকর্তারা সর্বোচ্চ সতর্কাবস্থায় বা ডেফকন 2 জারি করেছেন। এটি ছিল শান্তির সময় ইতিহাসের একমাত্র মুহূর্ত যখন এই সতর্কতা জারি করা হয়েছিল। এর মানে হলো যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত থাকা। বিমানবাহিনীর বোমারু বিমানগুলো আকাশে চক্কর দিচ্ছে, তাদের পেটে পারমাণবিক বোমা। মাটির নিচে সাইলোতে বসে থাকা সৈন্যরা চাবি ঘুরিয়ে মিসাইল ছোড়ার জন্য নির্দেশের অপেক্ষায়। কিন্তু সবচেয়ে ভয়ের বিষয়টি ছিল যা আমরা জানি না। সেই সময়ে কিউবার মাটিতে কেবল মিসাইলই ছিল না, ছিল কৌশলগত পারমাণবিক অস্ত্র বা ট্যাকটিক্যাল নিউক্লিয়ার ওয়েপন। এবং এই অস্ত্রগুলো ব্যবহারের অনুমতি স্থানীয় সোভিয়েত কমান্ডারদের হাতে দেওয়া ছিল। যদি আমেরিকার সেনাবাহিনী কিউবা আক্রমণ করত, তবে সেই কমান্ডাররা ওয়াশিংটনের অনুমতির অপেক্ষা না করেই সেই ছোট পরমাণু বোমাগুলো ব্যবহার করতে পারতেন। আর একবার যদি একটি পরমাণু বোমা ফাটত, তবে বাকিটা হতো চেইন রিয়াকশন বা ধারাবাহিক ধ্বংসযজ্ঞ। কল্পনা করুন সেই পরিস্থিতির কথা। একটি ভুল সংকেত, একটি রাডারের ত্রুটি বা একজন পাইলটের অতিরিক্ত উৎসাহ, যে কোনো একটি ঘটনা পুরো পৃথিবীকে নরকে পরিণত করতে পারত। 26শে অক্টোবর রাতে কেনেডি ক্রুশ্চেভের কাছ থেকে একটি চিঠি পেলেন। সেই চিঠিতে ক্রুশ্চেভ আবেগময় ভাষায় লিখলেন যুদ্ধের ভয়াবহতার কথা। তিনি প্রস্তাব দিলেন, যদি আমেরিকা কথা দেয় যে তারা কিউবা আক্রমণ করবে না, তবে তিনি মিসাইল সরিয়ে নেবেন। হোয়াইট হাউসে কিছুটা আশার আলো দেখা দিল। মনে হলো হয়তো সমাধানের একটি পথ পাওয়া গেছে। কিন্তু ইতিহাস কখনো সরল পথে চলে না। ঠিক যখন মনে হচ্ছিল উত্তেজনা কিছুটা কমবে, তখনই এলো 27শে অক্টোবর। সেই দিনটি যা ইতিহাসে ব্ল্যাক স্যাটারডে বা কালো শনিবার নামে পরিচিত। সেই সকালে সূর্য উঠেছিল ঠিকই, কিন্তু সেই আলোয় মিশেছিল আসন্ন ধ্বংসের পূর্বাভাস। মস্কো রেডিওতে ক্রুশ্চেভের আরেকটি বার্তা প্রচারিত হলো, যা আগের রাতের চিঠির সম্পূর্ণ বিপরীত। এবার তিনি অনেক বেশি কঠোর শর্ত জুড়ে দিলেন। তিনি চাইলেন আমেরিকা যেন তুরস্ক থেকে তাদের জুপিটার মিসাইলগুলো সরিয়ে নেয়। তুরস্ক ছিল সোভিয়েত ইউনিয়নের সীমান্তে, এবং সেখানে আমেরিকার মিসাইল থাকা মানে মস্কোর বুকে পিস্তল ঠেকিয়ে রাখা। ক্রুশ্চেভ বললেন, তুমি আমার উঠোন থেকে তোমার মিসাইল সরাও, তবেই আমি তোমার উঠোন থেকে আমার মিসাইল সরাবো। এই নতুন শর্ত কেনেডির জন্য ছিল এক বিশাল রাজনৈতিক সংকট। প্রকাশ্যে তুরস্ক থেকে মিসাইল সরিয়ে নেওয়া মানে ন্যাটোর কাছে আমেরিকার দুর্বলতা প্রকাশ করা এবং মিত্রদের বিশ্বাসঘাতকতা করা। সামরিক জেনারেলরা এবার আরও জোরালোভাবে যুদ্ধের দাবি তুললেন। তারা বললেন, মিস্টার প্রেসিডেন্ট, আলোচনার সময় শেষ, এবার আমাদের আঘাত হানতেই হবে। ঠিক এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ঘটল একটি ঘটনা, যা বারুদের স্তূপে আগুনের স্ফুলিঙ্গ ফেলার মতো ছিল। আলাস্কা থেকে একটি ইউ-2 বিমান ভুল করে সোভিয়েত আকাশসীমায় ঢুকে পড়ল। সোভিয়েতরা ভাবল এটি আক্রমণের পূর্ব প্রস্তুতি। তারা মিগ যুদ্ধবিমান পাঠালো সেটিকে ধাওয়া করার জন্য। অন্যদিকে কিউবার আকাশে মেজর রুডলফ অ্যান্ডারসন তার ইউ-2 বিমান নিয়ে নজরদারি চালাচ্ছিলেন। তিনি জানতেন না যে নিচে বসে থাকা একজন সোভিয়েত কমান্ডার আর ধৈর্য ধরতে পারছেন না।
কোনো ওপর মহলের নির্দেশ ছাড়াই সেই কমান্ডার একটি SA-2 মিসাইল ছোড়ার আদেশ দিলেন। মিসাইলটি বাতাসের বুক চিরে ওপরে উঠে গেল এবং অ্যান্ডারসনের বিমানে আঘাত হানল। মেজর অ্যান্ডারসন নিহত হলেন। তিনি হলেন এই সংকটের প্রথম এবং একমাত্র সামরিক হতাহত। এই খবর যখন হোয়াইট হাউসে পৌঁছালো তখন ঘরের বাতাস যেন বরফ হয়ে গেল। আমেরিকার একজন পাইলটকে গুলি করে মারা হয়েছে। সামরিক প্রোটোকল অনুযায়ী এর জবাব হতে হবে তাৎক্ষণিক বিমান হামলা এবং তারপর পূর্ণাঙ্গ আগ্রাসন। জেনারেলরা কেনেডিকে ঘিরে ধরলেন। তারা বললেন, আমাদের এখনই আদেশ দিন। কেনেডি জানতেন, যদি তিনি এখন প্রতিশোধ নেওয়ার আদেশ দেন তবে কয়েক ঘন্টার মধ্যে কিউবা থেকে পারমাণবিক মিসাইলগুলো ফ্লোরিডার দিকে ছুটে আসবে, আর তার জবাবে আমেরিকাও তাদের হাজার হাজার মেগাটন ওজনের বোমাগুলো রাশিয়ার উপর ফেলবে। একই সময়ে সমুদ্রের গভীরেও চলছিল আরেক নাটক। ক্যারিবিয়ান সাগরে আমেরিকার নৌবাহিনী সোভিয়েত সাবমেরিন B-59কে ঘিরে ফেলেছিল। সাবমেরিনটি ছিল পানির অনেক গভীরে। তাদের ব্যাটারি চার্জ প্রায় শেষ। ভেতরের তাপমাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে এবং বাতাসের অভাবে নাবিকরা জ্ঞান হারাচ্ছে। ওপর থেকে আমেরিকান ডেস্ট্রয়ারগুলো প্র্যাকটিস ডেপথ চার্জ বা অনুশীলন বোমা ফেলছিল যাতে সাবমেরিনটি ভেসে উঠতে বাধ্য হয়। কিন্তু সাবমেরিনের ভেতরে থাকা ক্যাপ্টেন ভ্যালেন্টিন সাভিৎস্কি ভাবলেন যুদ্ধ শুরু হয়ে গেছে। তার যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। তিনি জানতেন না ওপরে কি ঘটছে। তিনি ভাবলেন আমেরিকা হয়তো তাদের ধ্বংস করার চেষ্টা করছে। এই সাবমেরিনে ছিল একটি পারমাণবিক টর্পেডো। ক্যাপ্টেন সাভিৎস্কি আদেশ দিলেন, টর্পেডো প্রস্তুত করো, আমরা এখনই ওদের উড়িয়ে দেব। আমরা মরব, কিন্তু ওদেরও সাথে নিয়ে যাব। নিয়ম অনুযায়ী সেই টর্পেডো ছোড়ার জন্য সাবমেরিনের 3 জন শীর্ষ কর্মকর্তার অনুমতির প্রয়োজন ছিল। ক্যাপ্টেন সাভিৎস্কি এবং পলিটিক্যাল অফিসার ইভান মাসলেনিকভ দুজনেই রাজি হলেন। শুধু একজন মানুষ, ফ্লোটিলা চিফ অফ স্টাফ ভাসিলি আর্খিপভ, বেঁকে বসলেন। তিনি বললেন, না, আমরা জানি না যুদ্ধ শুরু হয়েছে কিনা, আমরা এই টর্পেডো ছুড়ব না। কল্পনা করুন সেই মুহূর্তটি। পানির নিচে অন্ধকার এবং গরমে দম বন্ধ করা একটি লোহার টিউবের ভেতরে 3 জন মানুষ তর্ক করছেন। তাদের তর্কের ওপর নির্ভর করছে ওপরের পৃথিবীর কোটি কোটি মানুষের জীবন। আর্খিপভ যদি সেদিন না বলতেন, তবে আজ আমাদের এই আলোচনা করার কোনো অস্তিত্ব থাকত না। ওয়াশিংটনে তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। 27 অক্টোবরের সেই সন্ধ্যা। কেনেডি তার ভাই রবার্ট কেনেডিকে পাঠালেন সোভিয়েত রাষ্ট্রদূত আনাতোলি দোব্রিনিনের কাছে। এটি ছিল এক গোপন বৈঠক। কোনো রেকর্ডার নেই, কোনো আনুষ্ঠানিক নথি নেই। শুধু 2 জন মানুষ একটি ঘরের কোণে দাঁড়িয়ে ফিস করে কথা বলছেন। রবার্ট কেনেডি দোব্রিনিনকে বললেন, আমরা তুরস্ক থেকে মিসাইল সরিয়ে নেব, কিন্তু এটি আমরা প্রকাশ্যে ঘোষণা করতে পারব না। আপনারা যদি কালকের মধ্যে কিউবা থেকে মিসাইল সরানোর ঘোষণা না দেন তবে আমরা সোমবার কিউবা আক্রমণ করব। এটি ছিল এক চরম আল্টিমেটাম। সোমবার মানে আর মাত্র 24 ঘন্টা। দোব্রিনিন সেই বার্তা মস্কোতে পাঠালেন। এখন সবকিছু নির্ভর করছে মস্কোর সিদ্ধান্তের ওপর। ক্রুশ্চেভ কি তার জেদ বজায় রাখবেন, নাকি তিনি মানবতার খাতিরে পিছিয়ে আসবেন? সেই রাতে ওয়াশিংটনে রাস্তায় কোনো কোলাহল ছিল না। যারা জানতো আসল পরিস্থিতি কি, তারা কেউ ঘুমাতে পারেনি। কেনেডি তার ঘনিষ্ঠদের বলেছিলেন তিনি মনে করেন না যে তিনি আর কখনো শনিবারের রাত পার করতে পারবেন। তিনি ভেবেছিলেন এটি হয়তো শেষ রাত। অন্যদিকে মস্কোতে ক্রুশ্চেভ তার দাছায় বসেছিলেন। তিনিও ছিলেন এক প্রবল মানসিক চাপের মুখে। তার নিজের দলের কট্টরপন্থীরা তাকে দুর্বল ভাবছিল, চাইছিল তিনি যেন আমেরিকার কাছে মাথা নত না করেন। কিন্তু ক্রুশ্চেভ ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন পোড়া খাওয়া মানুষ। তিনি স্তালিনগ্রাদের ধ্বংসযজ্ঞ দেখেছিলেন। তিনি জানতেন যুদ্ধ মানে কি। তিনি জানতেন যে পারমাণবিক যুদ্ধ মানে কোনো রাজনীতি বা মতবাদের জয় নয়, বরং সব কিছুর বিনাশ। তিনি তার টেবিলে বসে ভাবছিলেন সেই বোতামের কথা, যা টিপলে আর কোনো ফিরে আসার পথ থাকবে না। 27 অক্টোবরের রাত গভীর হলো। পৃথিবী জুড়ে মানুষ ঘুমাচ্ছে অথবা দুঃস্বপ্নে ছটফট করছে। আমেরিকার মিসাইল সাইলোর অপারেটররা তাদের কনসোলের সামনে বসে আছে, ঘরমাক্ত হাতে চাবির দিকে তাকিয়ে। রাশিয়ার বোমারো বিমানের পাইলটরা ককপিটে বসে আছে, ইঞ্জিনের গর্জনের অপেক্ষায়। কিউবার সৈকতে সৈন্যরা বালুর বস্তার আড়ালে মেশিনগান তাক করে আছে। সমুদ্রের নিচে সাবমেরিনগুলো নিঃশব্দে ভেসে বেড়াচ্ছে মৃত্যুর মতো। এই সেই রাত যখন সময় থমকে গিয়েছিল। ঘড়ির কাঁটা ঘুরছিল, কিন্তু মনে হচ্ছিল প্রতিটি সেকেন্ড অনন্তকাল। আমরা আজ যখন সেই রাতের কথা ভাবি, তখন আমাদের গা শিউড়ে ওঠে, কারণ আমরা জানি সেই রাতে কোনো সুপারহিরো এসে পৃথিবীকে বাঁচায়নি, কোনো অলৌকিক শক্তি আকাশ থেকে নেমে আসেনি।
পৃথিবীকে বাঁচাতে হয়েছিল সেই মানুষদেরই যারা পৃথিবীকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। তাদের ভয়, তাদের বিবেক এবং তাদের সন্তানদের মুখের ছবিই ছিল শেষ ভরসা। ভোর হওয়ার ঠিক আগে মস্কো থেকে একটি বার্তা আসার কথা ছিল, কিন্তু প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে বার্তা আসতে দেরি হচ্ছিল। এদিকে ওয়াশিংটনে যুদ্ধবাজরা প্রস্তুত। তারা ধরেই নিয়েছিল যে ক্রুশ্চেভ রাজি হবেন না। তারা মানচিত্রের ওপর লাল দাগ দিয়ে রেখেছে কোথায় কোথায় প্রথম বোমাগুলো ফেলা হবে। লক্ষ লক্ষ মানুষের মৃত্যু তখন কেবল একটি পরিসংখ্যান মাত্র। পরিসংখ্যানের খাতায় নাম লেখানোর অপেক্ষায় নিউ ইয়র্ক, লন্ডন, মস্কো, হাভানা। প্রতিটি শহর তখন এক একটি জ্বলন্ত চিতার মতো, যা জ্বলে ওঠার অপেক্ষায় আছে। এবং এই অপেক্ষার প্রহর ছিল মৃত্যুর চেয়েও যন্ত্রণাদায়ক। সেই 27শে অক্টোবর আমাদের ইতিহাসের সবচেয়ে দীর্ঘ দিন। 24 ঘন্টার প্রতিটি মিনিট ছিল এক একটি যুগের সমান। আপনি যদি সেই সময়ের কোনো ফুটেজ দেখেন, দেখবেন মানুষের চোখে এক অদ্ভুত শূন্যতা। তারা আকাশের দিকে তাকাচ্ছে, কিন্তু তারা মেঘ বা পাখি দেখছে না। তারা খুঁজছে সেই সাদা ধোঁয়ার রেখা, যা কোনো মিসাইলের আগমন বার্তা ঘোষণা করবে। বাবা মায়েরা তাদের সন্তানদের শক্ত করে বুকে জড়িয়ে ধরে রেখেছে, যেন তাদের শরীরের উষ্ণতা দিয়ে তারা পারমাণবিক বিকিরণকে আটকে দেবে। এটি ছিল এক অসহায়ত্বের গল্প, যেখানে সাধারণ মানুষের করার কিছুই ছিল না। তাদের ভাগ্য নির্ধারিত হচ্ছিল হাজার মাইল দূরে বন্ধ দরজার পেছনে বসে থাকা কয়েকজন মানুষের হাতে। আমরা যখন এই গল্পের গভীরে যাই, তখন দেখি যে এটি কেবল কেনেডি বা ক্রুশ্চেভের গল্প নয়। এটি ভাসিলি আর্কিপভের গল্প, যিনি পানির নিচে বসে না বলেছিলেন। এটি সেই নাম না জানা গোয়েন্দা বিশ্লেষকের গল্প, যিনি প্রথম ছবিতে মিসাইল শনাক্ত করেছিলেন। এটি সেই রাষ্ট্রদূতের গল্প, যিনি তার আবেগকে চেপে রেখে আলোচনার টেবিলে বসেছিলেন। প্রতিটি স্তরে, প্রতিটি ধাপে কেউ না কেউ তাদের মানবতাকে টিকিয়ে রেখেছিল। তারা যান্ত্রিকভাবে আদেশ পালন করেনি, তারা ভেবেছিল ফলাফলের কথা। কেনেডি সেই রাতে তার ডায়েরিতে কিছু লিখেছিলেন কিনা আমরা জানি না, তবে তার মনের অবস্থা আমরা অনুমান করতে পারি। তিনি বারবার তার ভাই ববিকে বলছিলেন, আমি চাই না আমার সন্তানদের ইতিহাস বইয়ে লেখা থাক যে তাদের বাবা পৃথিবীকে ধ্বংস করেছিল। এই যে ব্যক্তিগত দায়বদ্ধতা, এটিই ছিল মূল চাবিকাঠি। রাজনীতি, ক্ষমতা এবং মতাদর্শের ঊর্ধ্বে উঠে সেই রাতে মানুষ তার অস্তিত্বের মূল প্রশ্নের মুখোমুখি হয়েছিল। আমরা কি বাঁচার যোগ্য? আমাদের কি অধিকার আছে এই সুন্দর গ্রহটিকে ধ্বংস করার? এই প্রশ্নগুলো সেই রাতে প্রতিটি সিদ্ধান্ত গ্রহণকারীর মনের কোণে বেজে চলেছিল। সকাল হওয়ার অপেক্ষা। ওয়াশিংটনের আকাশে ভোরের আলো ফুটতে শুরু করেছে, কিন্তু এই আলো কি নতুন দিনের সূচনা নাকি শেষ দিনের শুরু? হোয়াইট হাউসের করিডরে পায়চারি করছেন ক্লান্ত, বিধ্বস্ত মানুষগুলো। তাদের টাই ঢিলে হয়ে গেছে, শার্টের হাত আবথানো, কফির কাপে জমে আছে তলানি। টেলিফোনের রিসিভারগুলো যেন এক একটি টাইম বোমা। কখন বাজবে? কী খবর আসবে? মস্কো কি আক্রমণ শুরু করেছে নাকি তারা মেনে নিয়েছে? এই চরম অনিশ্চয়তার মধ্যেই আমরা রেখে যাব এই গল্পের প্রথম অংশ, কারণ ইতিহাস আমাদের শেখায় যে সবচেয়ে অন্ধকার মুহূর্তটি আসে ঠিক ভোরের আগে, এবং সেই ভোর দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, যেমন অপেক্ষা করেছিল 1962 সালের সেই পৃথিবী। ওয়াশিংটনের ধোঁয়াচ্ছন্ন ঘরগুলোতে তখন চরম উত্তেজনা স্থিমিত হয়ে আসছিল, কিন্তু ভয় তখনও কাটেনি। পর্দার আড়ালে রবার্ট কেনেডি এবং সোভিয়েট রাষ্ট্রদূত আনাতোলি দোব্রিনিন এক গোপন সমঝোতায় পৌঁছালেন। কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান ছাড়াই তুরস্ক থেকে আমেরিকান জুপিটার মিসাইল সরিয়ে নেওয়ার মৌখিক প্রতিশ্রুতি দেওয়া হলো, যার বিনিময়ে সোভিয়েত ইউনিয়ন কিউবা থেকে তাদের মারণাস্ত্র প্রত্যাহার করবে। এটি ছিল কূটনীতির এক চরম পরীক্ষা, যেখানে একটি ভুল শব্দ বিশ্বযুদ্ধের দাবানল জ্বালিয়ে দিতে পারত। 28শে অক্টোবর রবিবার সকালে মস্কো রেডিওর মাধ্যমে নিকিতা ক্রুশ্চেভের নাটকীয় ঘোষণা বিশ্ববাসীকে জানালো যে যুদ্ধের দামামা থামানো হয়েছে। ফ্লোরিডার উপকূলে যুদ্ধজাহাজগুলো তাদের গতিপথ পরিবর্তন করল। কিউবার মাটিতে মিসাইল সাইটগুলো ভেঙে ফেলার কাজ শুরু হলো। বিশ্ব নেতারা স্বস্তির নিঃশ্বাস ফেললেন, কিন্তু তারা জানতেন যে এই শান্তি কতটা ভঙ্গুর।
এই ১৩টি দিন প্রমাণ করল যে পারমাণবিক যুগের বিভীষিকা কোনো কল্পকাহিনী নয়, বরং তা ছিল আমাদের ভবিষ্যতের এক ভয়ঙ্কর সতর্কবার্তা। আমরা বুঝতে পারলাম যে পারমাণবিক বোমার সুইচ যাদের হাতে, তারাও মানুষ, ভয়, সন্দেহ এবং আবেগের ঊর্ধ্বে নন। এই সংকটের পর ওয়াশিংটন এবং মস্কোর মধ্যে একটি সরাসরি হটলাইন স্থাপন করা হলো, যাতে ভুল বোঝাবুঝির কারণে আর কখনো এমন পরিস্থিতির সৃষ্টি না হয়। কিন্তু সেই অক্টোবরের শীতল স্মৃতি আমাদের চেতনায় স্থায়ীভাবে গেঁথে রইল। আমরা শিখলাম যে শান্তি কোনো স্বাভাবিক অবস্থা নয়, বরং এটি একটি সচেতন এবং কঠিন পছন্দ। স্নায়ুযুদ্ধের বাকি সময়টুকুতে এবং আজও আমরা সেই সিদ্ধান্তের ছায়াতেই বসবাস করছি। সভ্যতা টিকে রইল, কিন্তু তার নির্দোষতা চিরতরে হারিয়ে গেল। আমরা এখন জানি যে আমাদের অস্তিত্ব কেবল একটি রাজনৈতিক সিদ্ধান্তের ওপর ঝুলে আছে। ক্ষমতার দমের কাছে হার মানে তখনই কেবল মানবতার বিজয় হয়। ইতিহাস সাক্ষী, সেদিন পৃথিবী ধ্বংস হয়নি, কারণ নেতারা বোতাম টিপতে অস্বীকার করেছিলেন, অস্ত্রের বদলে সংলাপকে বেছে নিয়েছিলেন।